এখানে ধর্মনিরপেক্ষতার যে আলাপটা, আপনার এখানে একটা ধর্মনিরপেক্ষতার আলাপ তো যুদ্ধের সময় ছিল না। এখন আমাকে আবার এখানে বলা হইতেছে যে হাসনাত আব্দুল্লাহ আজকে ক্যাপশন যাবে যে এ ধর্মনিরপেক্ষতার বিপক্ষে। এটা এই ধরনের একটা ছোট 2 লাইনের 4 লাইনের আলাপ আলোচনা দিয়ে সম্ভব না। সংবিধান বিশেষজ্ঞ যারা না না রয়েছে, না না না, আমরা ঠিক দেখেছি আছে, যে এটা আসিফ আমি বুঝতে নজরুল পারছি, স্যারের এটা আমি বুঝতে পারছি যে আমরা একটু সংবিধান মুভ অন করি। তার মানে আপনি বলতে চাইতেছেন যে ধর্মনিরপেক্ষতার আলাপটা আলাদা, কিন্তু সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাখা দরকার ছিল না, এটা রাখা হয়েছে, তাই কি? রাখা হয়েছে, এবং এটাকে এখন বাদ দেওয়া ম্যান্ডেটটা দরকার, কিভাবে আসছে এটাকে কি এখন ওইটার বাদ দেওয়া ম্যান্ডেট। দরকার মনে না করতেছেন না, আপনি? আবার আবার ভাই ভাই না না, নাকি এটা নিয়ে আপনি আলাপই চান না? না, আমি বুঝি এই না, যে কিন্তু আমি এটা নিয়ে নাকি আপনি আলাপই চান না? না না, আমি আলাপ চাই, আমি আলাপ চাই, আলাপ আলাপ চান? চাই, তবে সে হ্যাঁ অবশ্যই আলাপ চাই, সেটা আলাপ হওয়া উচিত। কিন্তু এটাকে যদি আপনি এভাবে বলতে চান, হাসনাত আব্দুল্লাহ এটা চাইছে যে সংবিধান হচ্ছে না রে ধর্মনিরপেক্ষতা ভাই, চাওয়া উচিত হাসনাত না, আব্দুল্লাহ চাইছে এটা সেটা বলবো কিন্তু কেন? আমি আলাপটা বোঝার জন্য, আমি আলাপটা বোঝার জন্য। আলাপটা হচ্ছে আলাপটা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা যেভাবে হয়েছিল, মুক্তিযুদ্ধটা যেই অবজেক্টিভ সামনে রেখে হয়েছিল, পরবর্তীতে 72-এর যে সংবিধানটা হয়েছিল, এই মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষার প্রতিফলনটা এই সংবিধানটাই হয় নাই, ওকে, আওয়ামী লীগের আকাঙ্ক্ষার আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ, আমি 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 একটু আমি একটু কয়ে রাখি, আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ, আমার জীবনেও মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা ধর্মনিরপেক্ষতা। কারণ আওয়ামী লীগ ধর্মরে পুঁজি কইরা সবচেয়ে বেশি বাংলাদেশে অন্যায় করছে। আপনি খোঁজ নিয়ে দেখেন গত 15 বছরে সে যাদেরকে দুর্বল পাইছে, সে ধর্মীয় সংখ্যালঘু হোক, পাহাড়ি সংখ্যালঘু হোক, এই মানে অন্যভাবে সংখ্যালঘু হোক, যেমনে পারছে আওয়ামী লীগের অত্যাচারগুলি করছে। সুতরাং আওয়ামী লীগের আমার কখনোই ধর্মনিরপেক্ষ মনে হয় নাই, কখনো জাতীয়তাবাদী মনে হয় নাই, কখনো গণতন্ত্রী মনে হয় নাই। গণতন্ত্র মনে হইলে সে কোনোদিন ভোট লয়ে এরম করতে পারতো না, আমরা এটার মধ্যে এটা দেখছি। কখনো তাদেরকে সমাজতন্ত্রী মনে হয় না, সমাজতন্ত্রী হইলে বাংলাদেশে এতগুলি ঋণ খেলাপি হইতো না, এতগুলি অলিগার্ক সৃষ্টি হইতো না। আওয়ামী লীগ এই সংবিধানের 4 মূলনীতির একটাও মানে নাই, এটা হলো আমার ছোট্ট 2 পয়সার মধ্যে। কনস্টিটিউশন, তার মানে এটা তো কনস্টিটিউশন তো তাহলে কমপ্লিটলি ফেল করছে। না না, আওয়ামী লীগ যা যা কিছু করছে, শোনেন হাসনাত, আমার মতটা হইলো আওয়ামী লীগ যদি আপনারা কনস্টিটিউশন ভঙ্গ করছেন এই কারণে আপনাদের শাস্তি দিবে, এই একটা স্বপ্নের জায়গায় থাকে, আমি বলবো বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে আগে করা উচিত, এই এক্সিস্টিং মূলনীতি ধ্বংস করার জন্য। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ একটাও সে মানে নাই, আমি এটা গ্যারান্টি দিয়ে করতে পারি, একটাও মানে নাই। এটা অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, আমি ঘটনা লম্বা করছি না, ঘটনা লম্বা করছি না, কিন্তু আপনারা যে সংবিধানটা করা হয়েছে, সংবিধানের মূলনীতির ভিত্তিতে করা হয়েছে, এটা কোনোদিনও বাস্তবায়ন করা হয় নাই। এটা আওয়ামী লীগ নিজেই খর্ব করছে। না না, আওয়ামী লীগ খর্ব করছে না, আওয়ামী লীগ খর্ব করছে না। আমি শেখ হাসিনার আমলটায় আমি সাংবাদিকতা করি, আমি 15 বছরে কইতেছি আওয়ামী লীগ এটা হত্যা করছে। সুতরাং সংবিধানের দোষ আমি দেই না, সংবিধানের দোষ আমি দেই না। আমার কাছে মনে হয় সংবিধানে যাই থাক এটা এরকমই হয়েছিল। আপনারা কি করবেন সেটা নিয়ে আমি আসি, আপনাদের বক্তব্যে আসি। আওয়ামী লীগের কথা কয়ে লাভ নেই আমার এখন। আমি কি জানি বলে, আপনারা জানেন যে আপনি আসবেন, সেই জন্য আমরা একটা পোল করি। সেই পোলের মধ্যে আমরা দিছিলাম জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা হবে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা সেটা বলেছেন শতকরা 50% সম্ভব হবে, শতকরা 50% বলেছেন সম্ভব হবে না। খুবই বিচিত্র। আমার এই জীবনে আমি প্রথম কোনো একটা মানে জরিপ এরকম টাই হইতে দেখলাম। আচ্ছা, হাওয়েভার আমি একটু হাসনাত আব্দুল্লাহ আপনার কাছে আসি। আপনি নিজেকে, আপনি তো অনেকগুলি জায়গায় যান, কখনো কখনো নিজে নিজেকে অ্যাসাইনমেন্ট দেন, কখনো কখনো অন্যরা আপনাকে যাইতে বলে। আমি আপনি দেখি যে আপনি অনেক প্রবলেম শোনেন, কিছু কিছু প্রবলেম আপনি সলভও করতে চেষ্টা করেন। কেমনে করেন আমি জানি না, এইটা নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গা আপনার আছে যে এখান থেকে আপনি প্রবলেম সলভও করেন। আপনি আমাকে একটা সরলভাবে বলতে পারেন যে আপনার আসলে জনগণের সাথে সম্পৃক্ততাটা আপনি কীরকম দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের? তারা কি আপনাদের সাথে খুব সম্পৃক্ত? জনগণ আমাদের সাথে এখন দেখেন, একটা দীর্ঘ সময় একটা জনগণের যেটা হয়েছে, যেটা বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে তারা হচ্ছে গড়ে উঠেছে, এবং সেক্ষেত্রে হচ্ছে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হইতে দেখে নাই। এবং হাসিনার যে পতন এবং নতুন রাজনৈতিক একটা বন্দোবস্ত, নতুন রাষ্ট্র কাঠামো, এই বিষয়গুলোর সাথে মানুষ আমাদের সাথে অ্যাটাচ করে, এটা আমরা দেখি। সবাই অ্যাটাচ করে বিষয়টা এমন না, আমি বলবো না যে শতভাগ মানুষ আমাদের সাথে অ্যাটাচ করেছে, বিষয়টা এমন না। কিন্তু তারা যে কথাগুলো বলতে চায়, তারা যেই ধরনের কর্মসূচি দেখতে চায়, তারা যেই ধরনের বাংলাদেশ দেখতে চায়, সেটি আমরা যখন এই ধরনের বাংলাদেশের কথা বলি, একটা উল্লেখযোগ্য সংখ্যক
জনগণ আমাদের সাথে অ্যাটাচমেন্ট ফিল করে, এখনো পর্যন্ত ফিল করে। এবং আজকে যে আমরা কর্মসূচি দিয়েছি, আপনি দেখেছেন একবার এই কর্মসূচি হবে কি হবে না, এই দুদুল্যমান অবস্থায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, প্রান্তিক জনপদ থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ উঠে এসেছে। এখনো পর্যন্ত নতুন একটি রাজনীতিক, আপনি একটা মানে আরবান মিডল ক্লাসে একটা রাজনীতিক, আমরা এই যে প্রজন্মটা আই হেট পলিটিক্স প্রজন্মের মধ্য দিয়ে হয়েছে, আমরা মনে করেছিলাম এই প্রজন্ম হচ্ছে রাজনীতি বিমুখ হয়েছে, দেশ কিভাবে গেল এই দিকে তাদের কোনো মনোযোগ নেই। এই প্রজন্মটা আমাদেরকে নিয়ে আশা দেখছে, এই প্রজন্ম আমাদেরকে নিয়ে আমাদের ছোটখাটো ভুলগুলো তারা আশাহত হয়, আমাদেরকে নিয়ে ক্রিটিক করে, কারণ আমাদেরকে নিয়ে তারা অনেক বেশি স্বপ্ন দেখে। আমার মনে হয় যে খুব চমৎকার বলেছেন জনাব আব্দুল্লাহ। অনেক প্রশ্ন রয়েছে, তাহলে আপনি বলতেছেন যে জনগণ আপনার সাথে অ্যাটাচ বোধ করে, শতভাগ না হলে উল্লেখযোগ্য সংখ্যক করে। আপনাদের একটা আইডিয়া আছে যে এই উল্লেখযোগ্য সংখ্যক মানে একটা চিন্তা যে এটা আসলে কত ভাগ, এটাকে আপনার একটা কোনো মাঠ পর্যায়ে কোনো গবেষণা? আমরা যেহেতু এখনো কোয়ান্টিটেটিভ জরিপ চালাই নাই, কোনো হচ্ছে ভোটাভুটি বা এই ধরনের হয় নাই, সুতরাং এটা কত পার্সেন্ট এই কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্টে আমি যাইতে পারবো না। কিন্তু আপনি তো দেখেন যে গেলে লোকজন সাড়া দেয় বা লোকজন আপনাদের কাছে আসতেছে, সেটা তো আপনারা দেখেন, তাই তো? হ্যাঁ, সেটা আমরা দেখি। মানুষের আকাঙ্ক্ষা। আমার এই প্রশ্নটার মধ্যে আসলে কতগুলি ভাগ রয়েছে, যদি এইটা দেখেন আপনারা, এবং এইটা তো কেউ কোনোদিন অস্বীকার করবে না। আমরা জার্মানিতে ছিলাম, পুরো জুলাই মাসটা আমরা দেখেছি যে আপনাদের ডাকে আপনারা প্রথমে কোটা আন্দোলন করতেছিলেন, তারপরে যখন এটা এক দফা আন্দোলনের মধ্যে গেল, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আপনারা বললেন, সেইটা 3 তারিখে আপনারা বললো, তার আগেও এক দফার আপনাদের পেছনেই, মানে আমি যেটা বলি যে আপনারা এটার উপকার পুরো বাংলাদেশ এসে আপনাদের পিছনে দাঁড়িয়েছিল এবং সবাই আসলে বলাবলি করতেছিল। প্রফেসর ইউনূস পর্যন্ত বলেছেন এই ছাত্ররাই আমাকে নিয়ে এসছে এবং তারাই আমাদেরকে আসলে ক্ষমতায় বসিয়েছে, ছাত্র মানে একদম স্পেসিফিকলি বসেছেন। যদি ওই ব্যাপারটা ঠিক হয়, বা ঠিক তো বটেই, মানে ওই ব্যাপারটা ঠিক হয়, আমি যদি দিয়ে বলতে চাই না, ওই ব্যাপারটা তো ঠিক বটেই, সময়টা যেহেতু পেরিয়েছে, তাহলে আপনার কাছে কি মনে হয় না যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ আপনাদেরকে আসলে সমর্থন করেন, আপনাদেরকে চান যে তারা নতুন রাজনৈতিক আলোতে দেখতে? না, আমরা তো এটা বিশ্বাস করি। বাংলাদেশের এই জন্যই তো বলছি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনো পর্যন্ত চায়, যারা অতীতের কনভেনশনাল পলিটিক্সে তারা আশাহত হয়েছে বিভিন্ন সময়, বিভিন্ন স্তরে স্তরে, তো তাদের যে আশা আকাঙ্ক্ষা গুলো গড়ে উঠছে, যতদিন পর্যন্ত আমরা তবে এটা ঠিক, যতদিন পর্যন্ত আমরা তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলতে পারবো, মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলতে পারবো, আপনারা তো তাদের আশা আকাঙ্ক্ষা থাকবো, আপনারা তো তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলতেছেনই, সেই জন্য হচ্ছে আপনাদের কাছে এই অভিযোগগুলো আসছে, তাই তো? জি, সেই জন্যই। তাইলে এই মুহূর্তে আপনারা কি মনে করেন না যে এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয়, আপনারা যেহেতু রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, আপনাদেরকেই জনগণ চাইবে বেশি করে? আপনি কোন একদম ধাক্কাইতে নিয়ে যাচ্ছেন। ওকে, না দেখেন, আচ্ছা আপনি যদি আমি আপনাকে বলি জনাব আব্দুল্লাহ, আপনি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না চান বা ইয়েতে না করেন, তাহলে মানে আমার অসুবিধা নাই। আপনি রাজনীতিবিদ, আপনি বাংলাদেশের মন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, আমি কিন্তু সাংবাদিকই থেকে যাব। সো আমার কাজ, মানে অনেকে এটা মনে করেন যে অমুকের সাথে আমি এমনি কথা কইলাম, অমুকের সাথে কেমনে কথা কইলাম, ব্যাপারটা এরকম না। হুএভার যে আপনার সিটে থাকবে, আমি তাকে এইভাবেই প্রশ্ন করতে চাইবো। তো আপনার যদি মনে হয় যে প্রশ্ন আপনি দিবেন না, তাহলে আপনার মনে হয় না যে আপনি এখন নির্বাচন করলে বেশিরভাগ মানুষ আপনাদেরকে চাইবে, গণতান্ত্রিকভাবেই আপনারা আসলে দেশ চালাবেন? দেখেন, দেখেন, আমি এই প্রশ্নের মানে একদম যে কনক্লুসিভ কোনো উত্তর দিচ্ছি না, বাট আমার যেটা ধারণা, আপনি বলেছেন যে রাজনীতিবিদ, আমরা হচ্ছে এই জায়গায় মানে একটা হচ্ছে অভ্যুত্থান কেন্দ্রিক একটা রাজনীতি বা অভ্যুত্থান কেন্দ্রিক একটা বিষয়, আর একটা হচ্ছে যে পরবর্তীতে ভোট কেন্দ্রিক যে পলিটিক্স, এই দুইটা ডাইমেনশনের পার্থক্য রয়েছে। আমাদের সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে, একটা সাংগঠনিক এক ধরনের ইভেন্ট রয়েছে, তো সেই জায়গাতে কিন্তু আমরা এখনো পর্যন্ত কি আপনাকে বুঝতে হবে আমরা কোনো রাজনৈতিক দল কিনা। রাজনৈতিক দল হলে সেটা সাংগঠনিক স্ট্রাকচার থাকবে, সাংগঠনিক ম্যানিফেস্টো থাকবে, সেটা ভিশন থাকবে, অ্যাসপাইরেশন থাকবে, মানুষ সেটাকে অ্যাটাচ করতে হবে, তখন হচ্ছে এই যে নির্বাচনে আমরা আসবো কি আসবো না সেই আলাপটা আসবে। এর আগ পর্যন্ত ওই আলাপ যে আসবো কি আসবো না সেই আলাপটাকে আমি মনে করছি না সেটা প্রাসঙ্গিক। জনাব আব্দুল্লাহ, তাহলে কি ব্যাপারটা এরকম যেহেতু আপনাদের এখনো একটা সেই অর্থে একটা স্ট্রাকচার সারা বাংলাদেশে নাই, এবং আপনারা বলতেছেন যে অভ্যুত্থান একরকম জিনিস, ভোট আর একরকম জিনিস, তো আপনারা কি আসলে এই সরকারের স্পেনটা দীর্ঘায়িত করতে চান নিজেদের দল বোঝানোর জন্য? না ভাই, তাহলে কি আপনার বিষয়টা কি এমন দাঁড়াইলো যে আমরা ইতিমধ্যেই মানে বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলন, বিষয়টা কি আপনি কি এভাবেই দেখছেন যে এটা বাংলাদেশে অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর
একটা মানে আমরা একটা নতুন একটা রাজনৈতিক দল, আপনি কি এভাবেই দেখছেন? আমি তাই দেখছি, কারণ আপনারা তো রাজনৈতিক দল করবেন, অর্থাৎ আপনাদের যে জাতীয় নাগরিক শক্তি আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তাদের মধ্যে অনেকে এরকম একটা ধারণা দিয়েছেন যে আপনারা আসলে আগে রাজনৈতিক দল হোক, কিন্তু আপনাকে একটা স্পষ্ট করতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে সকল দলের সবাই ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা মত, প্রত্যেকটা পথের মানুষ এই প্ল্যাটফর্মটিকে সামনে রেখে এই ফেসিবাদের বিপক্ষে লড়ে গিয়েছে। এটা কোনো রাজনৈতিক দল না। ওকে, তো কে ফেসিবাদ বিরোধী সেই পরীক্ষা বা সেই সার্টিফিকেট আপনারাই তো দিবেন, তাই তো? ও ফেসিবাদ বিরোধী ভাই 5ই অগস্টের পূর্ববর্তী সময়ের যে পুরো আন্দোলনে, সেটা তো আমি সার্টিফিকেট দেবো, সেটা তো খালেদ মহিউদ্দিন ভাই পুরো সময়টা হচ্ছে রেকর্ড করেছে, হিস্ট্রিক্যাল ডকুমেন্টেশন আছে। আপনারা তো কারা ফেসিবাদ বিরোধী বা ফেসিবাদের পক্ষে, ঠিক আছে, না এটা ঠিকই আছে। তার মানে এটা বোঝা যাবে যে কে ফেসিবাদ বিরোধী কে ফেসিবাদ বিরোধী না, এটা জুলাই আগস্টের কর্মকাণ্ড এটা বোঝা যাবে। তাইলে ব্যাপারটা যেটা দাঁড়াইলো যে আপনারা রাজনৈতিক দল হইলেই শুধুমাত্র বলতে পারবেন যে আসলে রাজনীতিটা কোন দিকে যাচ্ছে, এবং যতদিন পর্যন্ত আপনারা রাজনৈতিক দল না হচ্ছেন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বা জাতীয় নাগরিক শক্তি থেকে সংস্কার করার কথা বলা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে সংস্কারের মাধ্যমে এই প্ল্যাটফর্মটাকে আসলে খুব শক্তিশালী করা সম্ভব বা শক্তিশালী করা হবে বা শক্তিশালী করা যাবে, এটা আপনার মনে হচ্ছে, বা আপনারা শক্তিশালী হইতে পারবেন? জানাব হাসনাত, এই প্ল্যাটফর্মকে আরো প্ল্যাটফর্মটা অলরেডি শক্তিশালী, কারণ এই প্ল্যাটফর্মটা হচ্ছে, আমাকে শুনতে পাচ্ছেন? স্পষ্ট স্পষ্ট, হ্যাঁ। Am I properly audible? স্পষ্ট স্পষ্ট, হ্যাঁ স্পষ্ট স্পষ্ট, হ্যাঁ বলেন। ওকে ফাইন ফাইন। এই প্ল্যাটফর্মকে ওকে ফাইন, এই প্ল্যাটফর্মকে আর শক্তিশালী করার কিছুই নেই, কারণ এই প্ল্যাটফর্ম অলরেডি শক্তিশালী। এই প্ল্যাটফর্ম শক্তিশালী হয়েছে বলেই হচ্ছে আমরা একটা, আপনার ভাষায় যারা হচ্ছে সংবিধানকে হত্যা করেছে, যারা হচ্ছে যার ফাঁসি হওয়া উচিত এই হত্যার জন্য, আমরা তাদেরকে পতন করতে পেরেছি। এবং এই প্ল্যাটফর্মটা হচ্ছে সকল, আমি আবারও বলছি, ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের সবার অংশগ্রহণ ছিল, আমরা সেটাকে কোঅর্ডিনেট করেছি। সুতরাং এটা শক্তিশালী হওয়ার কিছুই নেই, এটা অলরেডি আপনি তো সাহিত্যের ছাত্র, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র হিসেবে আপনাকে আসলে প্রচুর কম্পিটিশনের মধ্যে দিয়ে নিজের মেধা অনেকভাবে প্রমাণ করে আসলে আপনাকে এইটার মধ্যে আসতে হয়েছে। তো সুতরাং আপনি নিশ্চয়ই বিষয়গুলি জানেন যে একটা বস্তুর শক্তি যদি আর অর্জন করা না থাকে তখন এই শক্তিটা ক্ষয় হইতে থাকে। তা আপনারা কি সেটা রিস্ক নিচ্ছেন না যে এইটা আজকে যেরকম শক্তিশালী আছে, নির্বাচনটা যত পিছিয়ে যাবে তত আপনাদের এই শক্তি ক্ষয় হতে থাকবে? নাকি আপনারা বড় কোনো একটা গোষ্ঠীর সাথে একটা গাঁটছড়া বাঁধতে চাচ্ছেন, অর্থাৎ হয় বিএনপি নাইলে জামাত, ওরকম কোনো কিছু কি আপনাদের মাথায় আছে যে আপনারা জাস্ট একটা? খালেদ ভাই, যেই নির্বাচন কমিশন আপনার 24, 18 এবং 14 মতো ইলেকশন আয়োজন করে, যে পুলিশি ব্যবস্থা, যে স্টেট প্রত্যেকটা মানে কি বলা যায় প্রতিষ্ঠান এখনো পর্যন্ত প্রপারলি ফাংশন করতেছে না, এটা তো ট্রু। এটা তো এখানে সুগার কোটেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা মানে মানে কোন না যে আমার এখানে গভর্নমেন্টকে আমার করতে হবে, অনেক বেশি হাইপে তুলতে হবে হাসিনার মতো, যে গভর্নমেন্ট পারতেছে, এটা তো ট্রু, প্রপারলি ফাংশন করতেছে না। তো আপনার কি মনে হয় হাসিনার এক্সিস্টিং স্ট্রাকচারটা বিদ্যমান রেখে যদি আবার একটা নির্বাচন আয়োজন করা হয়, ওই নির্বাচনটা আবার গ্রহণযোগ্য হবে? আমি আপনাকে একটা কথা বলি আব্দুল্লাহ, একই সাথে আবার এটাও না যে সংস্কার হচ্ছে মানে যে নির্বাচন দেয়া যাচ্ছে না, নির্বাচন পিছায় যাচ্ছে, বিষয়টা তেমন না। সংস্কার এবং নির্বাচন, কিছুদিন আগেও গভর্নমেন্ট একটা প্রোগ্রাম করেছে, সেখানে আমরা দেখেছি, সেখানে ছিল জাতীয় ঐক্য, সংস্কার এবং নির্বাচন, এটা সাইমultaneously চলবে। এটা নিয়ে তো হচ্ছে কোনে না, ব্যাপারটা এমন না ভাই। আমি খালি মাঝখানে একটা কথা কই, এই যে এই কথা বলা হয় যে শেখ হাসিনার লোকজন এগুলি রয়ে গেছে ওইখানে, আমি আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি শেখ হাসিনার প্রধানমন্ত্রীর চেয়ারটা যেদিন ছাইড়ে দিছে সেদিন আওয়ামী লীগের ফেট লেখা হয়ে গেছে। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের হিস্ট্রি হয়ে গেছে। শেখ হাসিনা ওইটা খুব ভালো করে জানতো বলেই হয়ে গেছে বলতে আপনি তাহলে একটা চলেন আমরা কনক্লুশনে যাই, মানে হিস্ট্রি হয়ে গেছে না, আমার বলতে দেন, জানতো বলেই বাংলাদেশের ইলেকশনে শেখ হাসিনার পক্ষে আর ম্যানিপুলেশন করা সম্ভব না। আমরা তো এইটাই চাইছিলাম যে শেখ হাসিনা ক্ষমতাটা ছাইড়া দিয়ে একটা ইলেকশন দিয়া দেখুক। এত বড় বড় আওয়ামী লীগের কথা বলে, এটা ইলেকশন ক্ষমতা ছাইড়া একটা ইলেকশন দেখ, চেয়ার থেকে নামে একটা ইলেকশন দেখ। শেখ হাসিনা এখন চেয়ারে নাই বইলেই আমি এটা গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশের ইলেকশনে যদি সরকার না চায়, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ গিয়ে
সরকারকে বুঝায় আসবে যে ভাই আমরা নির্বাচন করতেছি, তোমরা আমাদের কিছু বলবা না। সরকার না চাইলে নির্বাচন ম্যানিপুলেটেড করা সম্ভব না। সরকার যদি নিরপেক্ষ হয়, নির্বাচন নিরপেক্ষ হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা হাসিনার লোকই থাকুক আর যার লোকই থাকুক। ভাই আপনি নিজেই দেখেন, গভর্নমেন্ট আমরা একটা দীর্ঘ সময়ে আমরা বিএনপি জামাত এই যে ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম অংশীদার, আমরা একটা দীর্ঘ সময় দেখেছি যে এক্সিস্টিং যে কনস্টিটিউশনস রয়েছে, এক্সিস্টিং যে ইলেকশন কমিশন রয়েছে, এক্সিস্টিং যে জুডিশিয়ারি রয়েছে, সেক্রেটারিয়েট রয়েছে, ওইটার প্রতি কিন্তু আস্থা নাই। এটা একটা দীর্ঘ সময় তাদের কথা থেকে বারবার হচ্ছে এটা প্রতিধ্বনিত হয়েছে, আস্থা নাই। যেহেতু আস্থা নাই, সেটাকে নতুন নির্বাচন কমিশন, এটা তো আর সেটাকে এটা তো আর ওই লোকের সেটাকে নির্বাচন কমিশন না। সেটাকে 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 গ্রহণযোগ্য, যেটাকে এটা গ্রহণযোগ্য দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতীয় একটা ঐক্যমত্য তৈরি হবে, নিশ্চয় বিষয়টা এমন না যে আমরা নির্বাচন ঠেকাই রাখতেছি, মানে এমন একটা ন্যারেটিভ তৈরি হইতেছে যে সবাই নির্বাচন দিয়ে দিতে যাচ্ছে, আমরা নির্বাচন ঠেকাই দিতেছি। বিষয়টা তো এমন না। যখন একটা সংস্কার হবে, একটা নির্বাচনকে গ্রহণযোগ্য করার মতো একটা সংস্কার হবে, এক্ষেত্রে তো এখানে মির্জা ফখরুল সাহেবকে আমরা বলতে শুনেছি যে একটা প্রয়োজনীয় যখন সংস্কার হবে, একদম শুরুর দিকে বলছে সরকার যৌক্তিক সময় দেওয়া উচিত, একটা প্রয়োজনীয় সংস্কার হোক, সংস্কার হওয়ার পরে এই সংস্কারগুলিকে, এটাই নির্বাচনকে ত্বরান্বিত করবে। তো সংস্কার এবং নির্বাচনকে আমরা তো মানে কোন সংস্কারগুলি, মনে করেন কোন সংস্কারগুলি, এইটা নিয়ে আলাদা আসলে কথা কইতে হবে। আমরা অনুষ্ঠানের সময় একটু বেশি নিতে চাই আজকে। কোন সংস্কারগুলি আসলে মানে এই মুহূর্তে দরকার বলে আপনি মনে করেন? আমি কিন্তু আমার মতামত আমি বলি। আমার মত হচ্ছে আপনারা একটা পলিটিক্যাল পার্টি করেন, পলিটিক্যাল পার্টি করে আপনারা যেহেতু জনপ্রিয়, আপনারা ইলেকশনে আসেন, এই মুহূর্তে ইলেকশন আসুক, আপনারা আরও 50 বছর ক্ষমতায় থাকেন, জনগণের ম্যান্ডেট নেই। এটা হচ্ছে আমার পজিশন। আমার কাছে মনে হয় যে জনগণ যদি আপনাদেরকে নির্বাচিত করে, আপনারা 50 বছর, আরও 20 বছর, 30 বছর, 40 বছর ক্ষমতা থাকেন, আরাম করে সংস্কার করেন, সেইটা হলো আমার পজিশন। ভাই আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনার কি তাহলে ব্যাপারটা দাঁড়াইতেছে যে আপনার কথা যে আমরা ক্ষমতায় আছি নাকি? বিষয়টা এটা আমার মনে হচ্ছে। আমরা ক্ষমতায় থাকলে তো ভাই হচ্ছে, আমরা ক্ষমতায় থাকলে তো রাস্তায় কিছুদিন পর পর আন্দোলন করতে হইতো না। মানে আমরা ক্ষমতায় তো ব্যাপারটা এমন, এখানে সার্বজনীন একটা সরকার আছে, ট্রানজিশনাল হচ্ছে রেসপন্সিবিলিটি পালন করতেছে এই সরকার। তো আপনি তো মনে করেন আমরা বলতে কাদেরকে বুঝাইতেছেন? ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সরকার সবার এই গণঅভ্যুত্থানে যারা আসছিল সবার ঐক্যমত্যের ভিত্তিতে সরকার হয়েছে এবং তারা ট্রানজিশনাল রেসপন্সিবিলিটি পালন করছে। এই ব্যাপারটা এমন না, যদি সরকার যদি মানে আমাদের সরকারই হইতো বা সরকার যদি আমারই হইতো, আমার কিছুদিন পর পর তো আন্দোলন করতে হইতো না। আমি তো নিজেই এই ধরনের রেসপন্সিবিলিটি আপনি কিছুদিন পর পর আন্দোলন করতেছেন, সেইটা দেখা তো আসলে অনেকে মনে করতেছে যে সরকারের সাথে আপনাদের একটা দূরত্ব আছে, কারণ আপনারা 31শে ডিসেম্বর একটা ঘোষণা দিতে চাইলেন, সরকার কইলো যে এটার সঙ্গে সে নাই, বোঝা যাচ্ছে এটা দূরত্ব আছে। আবার আপনারা যে সরকারের বাইরে থাইকাও সরকারের মতো, আচ্ছা একটু মাঝখান থেকে বলে নিই, চ্যানেল 24-এর জন্য আমি একটু সাইন আউট করতেছি। চ্যানেল 24 দ্য টপ অফ দ্য নিউজের মধ্যে থেকে তারা চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ চ্যানেল 24-এর দর্শক। তো আলাদা মনে হতেছে, কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে আপনি সরকারের বাইরে থাকলে আপনি আসলে বিরোধী দল, এরকমও কি আমরা বলতে পারি? নাকি আপনি সরকারের একটা এক্সটেন্ডেড হ্যান্ড, যার ক্ষমতা আসলে যারা সরকারে থাকতেছে তাদের চেয়েও বেশি? মানে ব্যাপারটা কি এরকম যে সব সমস্যার সমাধান দিতে পারে হাসনাত আর সার্জিস? ব্যাপারটা কি এরকম? আমরা একটা ওয়াচডগ হিসেবে কাজ করতেছি। গভর্নমেন্টের এক্সটেন্ডেড কোনো হ্যান্ড হয় না। গভর্নমেন্টের এক্সটেন্ডেড হ্যান্ড আগে ছিল, ছাত্রলীগ ছিল। গভর্নমেন্টের এরকম না। আমরা গভর্নমেন্টের এক্সটেন্ডেড হ্যান্ড যদি হইতো, গভর্নমেন্টের এক্সটেন্ডেড যদি হ্যান্ড হইতো, বিভিন্ন জায়গায় মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হইতো। আমরা তো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন না, আপনারা কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন করতেছেন, আমরা যেটা করতে দিতেছেন না। আমরা চাইতেছি মানুষ যেটা কইতে চাইতেছে, মানুষ যেটা চাইতেছে, মানুষ যেমন বাংলাদেশ চাইতেছে, আমরা আমাদের জায়গা থেকে ওয়াচডগ হিসেবে একটা গভর্নমেন্ট যেন প্রপার ফাংশন করতে পারে, গভর্নমেন্ট যেন আমাদের ডিরেল না হইতে পারে, গভর্নমেন্ট যেন সংস্কার করে একদম বছরের পর বছর মানে একটা ওই যে হাসিনা যেটা করছে থাইকা না যেতে পারে। গভর্নমেন্ট যেন আবার মানে ব্যাপারটা এমন না যে এই যে আওয়ামী ফেসিবাদ, এটা তো এমন না যে এটা চ্যাপ্টার যে কেউ হচ্ছে ফেসিবাদ হইতে পারে। ওকে, এটা যেন আর কেউ না হইতে পারে, মানুষের আশা আকাঙ্ক্ষা। আচ্ছা, আপনি মানে এই কাজটা আমরা করতেছি। খুবই আপনি চমৎকার বলছেন জনাব আব্দুল্লাহ। এইটা আপনি বলেন তো, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি নামে আপনার দুইটা সংগঠনে কিন্তু সক্রিয়, দুইটারই অফিস আছে। এর বাইরে
আমরা শুনছি যে আপনারা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন, আপনি আবার একটু পরে গিয়ে বলবেন যে অ্যাজাম্পশন ফ্যাক্ট এগুলি আমাদের শিখাবেন, আমি শিখবো এগুলি, অসুবিধা নাই। কিন্তু এই যে জেলা বিভাগে মত বিনিময়, ভাই আপনার কাছ থেকে জেলা বিভাগে আপনার কাছ থেকে আমরা শিখছি। আচ্ছা, জেলা বিভাগে মত বিনিময়, ওকে ফাইন, জেলা বিভাগে মত বিনিময়, মিছিল, সভা, মার্চ, নানা কিছু আয়োজন করতেছেন আপনারা। খুব জনপ্রিয় প্রশ্ন এটা, এগুলির ব্যয় আসলে কিভাবে আপনারা নির্বাহ করতেছেন, আপনাদের আর্থিক জোগাড় কিভাবে হইতেছে? হ্যাঁ, প্রশ্ন উঠতেছে এরকম যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটা রাজনৈতিক দল গঠনের প্রবেশ চেষ্টা চালাচ্ছে। ভাই আটকে গেছে, একটু পিছন থেকে বলতে হবে কারণ না সহজ, আপনাদের দুইটা জিনিস, একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, একটা জাতীয় নাগরিক কমিটি, হ্যাঁ, এই দুইটাই আপনারা সক্রিয়, দুইটারই অফিস আছে, কিন্তু আপনারা জেলা বিভাগ এদিকে যাইতেছেন, বিভিন্ন ধরনের সভা করতেছেন, এগুলির টাকা আসতেছে কোত্থেকে? মানে এই প্রশ্নে কেউ কেউ কইতেছে যে আপনাদেরকে ডিজিএফআই, এনএসআই, সরকার এরকম টাকা দিচ্ছে, আপনাদের দিয়ে একটা দর করতেছে, বলেন এবার। আচ্ছা খালেদ ভাই, আমি একটা কথা বলি, যেমন আমি ব্যক্তিগতভাবে লাস্ট 15 দিন ধরে একটা প্রাডো চড়তেছি। প্রাডো গাড়িটার দাম হচ্ছে 1,80,00,000 টাকা। প্রাডো চড়তেছি, হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়বো। ওডি যেমন আমার অ্যাকোয়েন্টেন্সের মধ্যে প্রাডো আছে, ওডি আছে, তারপর হচ্ছে বিএমডব্লিউ আছে, তারপর হচ্ছে মার্সিডিজ আছে, করোলা এক্স থেকে শুরু করে আলফ্রাডো পর্যন্ত আছে, রাইট? এখন আপনার কি মনে হয় না যে হাসনাত আব্দুল্লাহ একটা আন্দোলন করেছে? যেমন খালেদ ভাই, আপনার গাড়িটা কি, মানে আপনি কি মডেলের গাড়ি এখন ব্যবহার করেন? এখন নিউ ইয়র্কে গাড়ি নাই। মানে নিউ ইয়র্কে গাড়ি নাই, মানে গাড়ি তো ছিল, কি গাড়ি আছে আপনার? আমার জার্মানিতে ভক্সওয়াগন ছিল, ওরা ফক্সওয়াগন। আচ্ছা, ভক্সওয়াগন বা ফক্সওয়াগন হোয়াটএভার। আপনার কি মনে হয় না বাংলাদেশে এরকম হাসনাত আব্দুল্লাহ অন্তত 100টা খালেদ ভাই আছে যে তাকে গাড়ি দিতে পারে? হ্যাঁ, না এইগুলি নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নাই, কিন্তু আসতেছি ভাই, বলেন। ঠিক একইভাবে এই 100টা খালেদ মহিউদ্দিন ভাই বাংলাদেশে এরকম ফক্সওয়াগনের মালিক যেমন আছে, তারাই চায়, এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে, ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি, আপনারা আসেন, সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন। মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে, তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে, তারা অনেক কিছু জানতে চায়, অনেক কিছু বলতে চায়, আমরা সেই জিনিসটা তাদের আয়োজনে গিয়েছি। 100 খালেদ মহিউদ্দিন সেই কাজগুলা করে। 100 খালেদ মহিউদ্দিন বাংলাদেশে 100-1000 খালেদ মহিউদ্দিন আছে। না, আমার 50 লক্ষ খালেদ মহিউদ্দিন আছে, অসুবিধা নাই। কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে আপনি প্রাডো চড়তেন, এখন প্রাডো চড়তেছেন, ওডি চড়তেছেন, মার্সিডিজ চড়বেন, বিএমডব্লিউ চড়বেন, সেগুলো ঠিক আছে, কিন্তু আপনার সাথে কি এদেরই বেশি বন্ধুত্ব হইতেছে রিক্সাওয়ালা বা টয়োটাওয়ালাদের চেয়ে? আমার রিক্সাওয়ালাদের সাথে সম্পর্ক আছে, আমার মানে প্রাডো, ওডি, মার্সিডিজ, বিএমডব্লিউ যাদের আছে তারা কি হাসনাত আব্দুল্লাহর কাছে বেশি কাছে যেতে পারতেছে যে আমার কথাটা আপনি বেশি শোনেন? আমি এই যে প্রাডোটা নিয়ে হচ্ছে রিক্সাওয়ালাদের কাছে যাচ্ছি, প্রান্তিক জনপদের কাছে যাচ্ছি, মানে প্রাডোটা নিয়ে যাইতেছি, প্রাডোটা নিয়ে যাইতেছি। এই প্রাডোটা কি আপনি একটা স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করতেছেন যে দেখো আমার কাছে একটা প্রাডো আছে? কারণ আপনি ইচ্ছা করলে একটা টয়োটাওয়ালারও নিয়ে যেতে পারতেন, তাই না? আমার এটা বুঝাইতে চাইতেছি যে আই হ্যাভ অ্যাক্সেস টু এভরিথিং। আমার হচ্ছে ইউ হ্যাভ অ্যাক্সেস টু এভরিথিং, রিয়েলি। করোলা এক্স থেকে শুরু করে, যেমন মিডিয়া একটা অ্যাসাসিনেশন কি হইতেছে, যেমন আমি গতকাল একটা হচ্ছে আপনাকে ক্যারেক্টার অ্যাসাসিনেশন কিভাবে হয় খালেদ ভাই দেখেন, আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিই। গত পরশুদিন একটা নিউজ হইছে এবং প্রথিতযশা বিভিন্ন মিডিয়া নিউজ করছে, হাসনাত এবং সার্জিসের বাসায় 200 কোটি টাকা এবং 100 কোটি টাকা পাওয়া গিয়েছে। প্রথিতযশা মিডিয়া বলতে আমি তো পড়ি নাই, কোনটা এটা মিডিয়া? কালের কণ্ঠের মধ্যে আসছে, কালের কণ্ঠ হচ্ছে অনলাইন ইয়াতে, এবং নিচে করে কালের কণ্ঠ, এবং নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত কমেন্টে, এবং বিস্তারিত কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য। এই যে দেখেন, এই যে হাসনাত প্রাডু চোরে, হাসনাতে হচ্ছে একটা এক্স করোলা আছে, হাসনাত তো ভাই না খাইছিল। এই যেই খবর আবার নিচে দিয়ে মিথ্যা লেখা দেয়, এটাতে আমরা আলোচনা করে সময় নষ্ট না করি। কথা হলো যে আপনারা যে সভা সমিতি করতেছেন, আমি কোন জায়গায় প্রশ্নটা আসতে যেতেছি, আমি কোন জায়গায় প্রশ্নটা করতেছি, জনমতটা গইরা ওঠে ওইভাবেই যে হাসনাত প্রাডু চড়তেছে, ওকে, কিন্তু পরের প্রাডুটা সেটার উৎসটা কি সেটা নিয়ে কিন্তু জনমতটা গইরা ওঠে না। ওকে, এই ক্লিকবেট জার্নালিজমের প্রবলেমটা হচ্ছে এই জায়গায় ভাই। দেখেন আমি আপনাকে বলি, আমার দুইটা বন্ধু আছে, এর একটা প্রাডো গাড়ি আছে, এর একটা টয়োটা গাড়ি আছে, আরেকটা খালাতো বন্ধু আছে, ওর ধরেন আরো একটা ছোট গাড়ি আছে। আমি যে এর মধ্যে পিক এন্ড চুজ করে প্রাডোটা নিতেছি, এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে কিনা? আমার মধ্যে যেটা কমফোর্ট ফিল করতেছি আমি সেটা নিয়ে যেতেছি, কিছু এমনও তো ওভারও তো চড়তে হয় মাঝে মাঝে। আচ্ছা, মানে যেটাতে আপনি কমফোর্ট ফিল করতেছেন, আপনি ইউ আর কমফোর্টেবল, মানে এইটাতে এইটা আমি কেন জিজ্ঞেস করছি, আমি বলি তারা কিছু এই বন্ধু,
আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র, আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয়। আপনি কি কখনো দেখছেন যে কেউ কোনো বন্ধুত্বের বিনিময়ে কিছু আশা না করে? যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনাদের কিছু আশা করতেছে না? না ভাই, বন্ধুত্ব না তো। হ্যাঁ, আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলনে আসছিল, হ্যাঁ। মানুষ তো টাকা নিয়ে আসতে আসছিল। এই টাকা কোন দিনের জন্য? এই আচ্ছা। টাকা হচ্ছে মানুষের জন্য। যদি দেশে পোলাপাইন না থাকে, আমি এই টাকা দিয়ে কি করব? এই ভিডিও গুলো তো আছে। ওই রাইট। মানুষগুলো এখনো আছে, ওই মানুষগুলো এখনো আছে যারা চায় না কোনোভাবে আর বাংলাদেশটা কোলাপস করুক, বাংলাদেশের মানুষ আশাহত হোক। এই ধরনের প্রচুর মানুষ আছে ভাই, সুতরাং প্রচুর মানুষ সুতরাং আছে টাকা আপনারা না না যারা এই কাজটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এটা বুঝতে পারছি। সুতরাং টাকা আপনারা কোনো ওই যে পলিটিক্যাল পার্টিগুলি যেমন করে চান্দা নেয়, একটা রসিদ দেয় বা দেয় না, তারপর টাকা নিয়ে এরকম থাকে, তো আপনারাও যখন এই ব্যয়টা এগুলির জন্য টাকা নিতেছেন, এগুলি কোনো রসিদ টসিদ থাকতেছে না, এটা জাস্ট মুখে মুখে কথায় এই 50,000 টাকা দিল, এই রাস্তা দ্বারা 20,000 টাকা দিল, ব্যাপারটা কি এরকম? আচ্ছা, একটা প্রোগ্রাম আমরা কেমনে আয়োজন করি? হ্যাঁ বলেন তো, একদম বলেন তো। সহজ কথা। এখানে বলেন তো। আমরা তর্কের খাতিরে ধরে নেই, আমরা তর্কের খাতিরে ধরে নেই এই প্রোগ্রামটাতে 1 লাখ টাকা ব্যয় হবে। এবার আপনি আমার ব্রেকআপটা দেখান। এবার আসেন প্রোগ্রামটা আয়োজন করে কিভাবে। একটা বিষয় প্রথমে মাথায় রাখতে হবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল না। আমি শুরুতে বলছি সবার অংশগ্রহণ করেছে। এবার ধরেন খালেদ মহিউদ্দিন ভাই চাইতেছে তার এলাকায় মানুষ কথা বলতে চায়, তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায়, তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয়ে তারা ক্ষুব্ধ, তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে, এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায়। আমরা সেখানে যাই, খালেদ মহিউদ্দিন কি করে সেই প্রোগ্রামের আয়োজন করে, সেই প্রোগ্রামে এলাকার মানুষ থাকে, যারা আন্দোলন অংশীজন ছিল তারা থাকে, তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে। সিম্পল। ওকে, বাংলাদেশে যেহেতু 50 লক্ষ খালেদ মহিউদ্দিন আছে, সেই 50 লক্ষ খালেদ মহিউদ্দিনের এক একটার এক এক রকম চেহারা। কোনোটা বিএনপির খালেদ মহিউদ্দিন, কোনোটা জামায়াতের খালেদ মহিউদ্দিন, কোনোটা কমিউনিস্ট খালেদ মহিউদ্দিন, কোনোটা বড়লোক খালেদ মহিউদ্দিন, কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিউদ্দিন। আপনারা কি সব খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানেই যান? আমরা সব আমাদের একমাত্র লিটমাস টেস্ট ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর, এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে এবং এই যে আওয়ামী লীগ বাদ দিয়ে কাঠামোতে সবার কাছে যান, আওয়ামী লীগ বাদ দিয়ে সবার কাছে যান। যারা এই যে গণ অভ্যুত্থানে ফেসিবাদ বিরোধী যে শক্তিটা ছিল, আমরা সবার কাছেই যাই, সবার কাছে যারা ডাকায় তাদের কাছেই যাই। আপনাদের লিটমাস টেস্ট হচ্ছে যারা আওয়ামী মানে গণ অভ্যুত্থানে যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল বা আওয়ামী লীগের বিরোধিতা করেনি, তারা বাদ দিয়ে আপনারা সবার কাছে যান। আপনারা কয়েকদিন আগে যে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে রিইনস্টেট করতে চাইলেন, এটাকে ওই প্রক্রিয়ার মানে লিটমাস টেস্টটা ওরা পার হয়েছিল? ওই প্রক্রিয়া লিটমাস টেস্ট, ওই ঘটনাটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। প্রথমত হচ্ছে ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন করেছে, এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল, এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল, জেলে বসে নির্বাচন করেছিল এবং সেখানে তারা হচ্ছে জয়ী হয়েছিল। ওই জামাত এবং বিএনপির যেই অংশটা ছিল, তাদেরকে অংশটা আমাদেরকে ডেকেছে, আমরা নিয়েছি না, তাদেরকে আমরা ডেকেছে, এবং সেখানে কিছু কিছু জায়গায়, হ্যাঁ এটা ঠিক যে মানে এই জায়গায় অস্বীকার করার কোনো উপায় নাই, সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে। আমরা আমাদের জায়গা থেকে তাদের কিন্তু রিইনস্টেট করার কোনো ধরনের আমাদের পাওয়ার নাই। আমরা আমাদের জায়গা থেকে বলেছি যদি কমিশন করে দিয়ে কারা কারা হচ্ছে, যদি মানুষের, আমরা দেখেছি ইতিমধ্যেই একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে স্থানীয় শাসনে, কারণ এই প্রশাসক দিয়ে হচ্ছে স্থানীয় যে সুবিধাগুলো রয়েছে, সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেগুলো প্রান্তিক জনপদ পর্যন্ত পৌঁছানো যায় না। তো সুতরাং সেটাকে কিভাবে রিভিজিট করা যায়, রিভালুয়েট করা যায়, সেই প্রস্তাবনাটা আমাদের জায়গা থেকে আমরা দিতে চেষ্টা করেছি। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আসলে আমাদের অনুষ্ঠানটা আমরা 1 ঘন্টা করি, কিন্তু জনাব হাসনাত আব্দুল্লাহকে যেহেতু অনেকগুলি বিষয়ে আমরা একটু জানতে চাইতেছি, and I'm requesting the producers to extend the time for another 10 or 15 minutes. If হাসনাত আপনি যদি আমাদের সাথে থাকেন আর কি, আমরা একটু 10-15 মিনিট বাড়াতে চাই, কারণ অনেক দর্শক আমাদের সঙ্গে আছেন অনুষ্ঠানটা। আমি প্রতিনিয়ত, আমি খুব কম মানুষের সাথে কথা বলতে হচ্ছে ভয় পাই, এর মধ্যে আপনি একজন এখনো পর্যন্ত হচ্ছে না আমরা আর না, আপনি 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 ভয় পান না, there are so many people like me. আমি 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 শুধু কয়েকটা প্রশ্ন দিলে দ্রুত করি যে সচিবালয়ে বেশ কিছু মন্ত্রণালয়ের দপ্তরে আমরা দেখছি যে অনেক কিছু পুড়ে গেছে, সেই পুড়ে যাওয়া কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়তে ব্যাঘাত ঘটেছে। অনেকে বলেছেন, আপনাদের মধ্যে অনেকে বলেছেন যে এই আগুনের পেছনে পলাতক আওয়ামী লীগ ও তাদের দোসররা জড়িত। এই আগুন থেকে আওয়ামী লীগ আসলে কিভাবে লাভবান হতে পারে? আর 2 হচ্ছে যে আওয়ামী লীগ তো আসলে দুর্নীতি করেছে শুধু 2-3টি মন্ত্রণালয়তে না, সবগুলি জায়গাতে। এখনো তো সেখানে নথি পুড়ে নাই, সেখান থেকে আমরা কি কি জিনিস তথ্য পাচ্ছি সেটা কবে দেখতে পাবো? নাকি সেই সব জায়গার নথিগুলো পুড়ে যাবে? আজকে খুব সম্ভবত একটা, আমি আপনার টক শোতে আসার আগে আমি একটা নিউজ দেখেছি, জাস্ট হেডলাইন দেখেছি
এটা মনে হয় ইনভেস্টিগেশনের রিপোর্ট দিয়েছে, ইনভেস্টিগেশনের রিপোর্ট দিয়েছে। আর এই বিষয়ে আমাকে আরো জানতে হবে, না জেনে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। ঠিক আছে। ফেনীতে কুমিল্লায় বন্যার সময় ত্রাণ বিতরণের উদ্যোগে হাজার হাজার মানুষ সামিল হয়েছিল। এই সময় আপনারা ত্রাণের টাকা নিয়ে অনেক কথা হচ্ছিল, এগুলির অনেক রকম জবাব দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে শীতের সময় কম্বল দিতে এই সরকারের একজন উপদেষ্টা হেলিকপ্টারে চড়েছেন, তাতে কত টাকা ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেক কথা হয়েছে। এই বিষয়গুলো আসলে আপনারা নিজেদের মধ্যে কি আলোচনা করেন, যে মানে এটি আসলে কিভাবে, কি ব্যাখ্যাটা কি আসলে, কেন হেলিকপ্টারে করে যেতে হবে, মানে উনি গিয়া কম্বল দিলে কি হবে, না দিলে কি হবে, মানে বিষয়টা কি আসলে? আচ্ছা, দুইটা প্রসঙ্গ এসেছে। প্রথম প্রসঙ্গ হচ্ছে ত্রাণের বিষয়টা আমরা স্পষ্ট করেছি আমাদের জায়গা থেকে, এবং আপনি ত্রাণের যে রিপোর্টটা আপনার কাছে যদি না থাকে আমি সেটা পাঠিয়ে দেবো, যেটা অডিট ফার্ম থেকে সেটা ইয়া করা হয়েছে, অডিট ফার্ম দিয়ে সেটাকে কি বলে, সেটাকে ওই যে অডিট করানো হয়েছে। সেখানে কিন্তু প্রথম পেজে হচ্ছে আমাদের ভুলগুলো লেখা হয়েছে। সেখানে খুব সম্ভবত 12 লক্ষ বা 13 লক্ষ টাকার, আমি যদি ভুল না করে থাকি, বলা হয়েছে এটা রিসিপ্ট নাই, মানে এই টাকাটা যে খরচ হয়েছে এটা রিসিপ্ট পাওয়া যায়নি। আর বাকি যে পুরো টাকা ছিল সেটা প্রত্যেকটা খাতোয়ারি রিসিপ্টের সাথে খরচ হয়েছে, এবং বাকি যে টাকাটা ছিল আমি মানে এক্সাক্ট আমার ফিগার গুলো মনে নেই, সেটা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে গভর্নমেন্ট তহবিলে হচ্ছে আমরা হস্তান্তর করেছি। এবার দেখেন, যদি এখান থেকে অর্থ তছরূপ হতোই তাহলে প্রথম পেজে লেখা হইতো না যে এখানে 12 লক্ষ টাকা রিসিপ্ট নাই। তো সেই জায়গাতে অর্থাৎ রিসিপ্ট ছাড়া 12 লক্ষ টাকা খরচ হয়েছে, এবং প্রত্যেকটা টাকার হিসাব আমরা হচ্ছে জনগণের কাছে দিয়েছি।